তো যখন এবং সার্বভৌমত্ব রক্ষা করার আপনি তো বুঝবেন কোন যে ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা কি? ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ভারতের ক্ষেত্রে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আপনার ক্ষেত্রে বিজিবি। তো আপনার বিজিবি প্রধান যখন বর্ডারের মানে পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষে কথা বলে, তখন এটা মাথার মধ্যে আমার প্রশ্ন জাগে, তাহলে কি বিজিবি রাখার আদৌ কোনো দরকার আছে? তাহলে তো বিজিবি রাখার কোনো দরকার নেই। তিনি যদি এটাই বলেন, এবং আপনি যদি তাদের যৌথ বিবৃতি দেখে থাকেন, পুরো যৌথ বিবৃতিতে সম্পূর্ণ দোষ চাপানো হয়েছে বাংলাদেশের জনগণের, অথচ তারা যে লাইভ বুলেট গুলি করছে, এবং কিছুদিন পর পর শুনবেন না আমরা বলে দিয়েছি আর কখনো লাইভ অস্ত্র, লাইভ বুলেট যেটাকে বলে, সেটা ব্যবহার করা হবে না। কিন্তু হত্যাকাণ্ডের মতোই চলছে। এবং এই সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণেই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। এমন অবস্থায় অধপতন হয়েছে যে সাফিনের মতো লোক এভাবে প্রকাশ্যে বাংলাদেশি জনগণের হত্যার পক্ষে সাফাই গাইতে পারে। আসলে আপনি কি বলবেন, বাংলাদেশের অবস্থা যদি চিন্তা করেন, কারা মানে এই ধরনের বাহিনীর দায়িত্বে আছে? আপনি সেনাবাহিনীর প্রধানকে দেখুন না। সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের প্রতিটি লোক জানে যে তার পুরো পরিবার একটি সন্ত্রাসী পরিবার, এবং সেই সন্ত্রাসী পরিবারের তার যে ভাই জোসেফ, তাকে তো আমি জেলখানায় দেখেছি বছরের পর বছর, যেহেতু আমি 5 বছর জেলে ছিলাম, তাকে আমি জেলখানায় দেখেছি। এবং আপনি তো জেলে ছিলেন, জেলে একটা টপ টেরর বলে একটা ব্যাপার আছে। টপ টেররদের একটা লিস্ট থাকে যে এদেরকে কোনোভাবে ছাড়া যাবে না, টপ টেরর। এই টপ টেররের মধ্যে তো সেনাবাহিনী প্রধানের ভাই ছিলেন, এবং শুধু এক ভাই না, তার অন্যান্য ভাইয়েরাও এই সন্ত্রাসের সাথে জড়িত ছিল। তো বাংলাদেশে এই বর্তমান সরকার ছাড়া অন্য কোন সরকারের আমলে এরকম পরিবারের কেউ সেনাবাহিনী প্রধান হতে পারতো না। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে এই পরিবার থেকে এসে আজিজ সাহেব আর্মি চিফ হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, ফুল জেনারেল, এখন তো আর্মি চিফ ফুল জেনারেল হয়েছেন। একই অবস্থা তো পুলিশ চিফেরও, বেনজির আহমেদের, তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে, তার দুর্নীতির অভিযোগ আছে, এবং আরো নানা ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। কিন্তু তিনি বহাল তবিয়তে আইজিপি হিসেবে আছেন। এবং খেয়াল করবেন যে কিছুদিন পর পর তিনি জনগণকে জ্ঞান দেন, বাংলাদেশের জনগণকে তিনি জ্ঞান বিতরণ করেন। আবার মাঝে মাঝে বলে দেন যে বাংলাদেশে ইসলামের পক্ষে কোনো বিক্ষোভ করা যাবে না, ভারতের কাশ্মীরিতে মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এগুলো আমাদেরকে পুলিশের আইজির কাছ থেকে শুনতে হয়। তো কাজেই সব মিলে আসলে পচন ধরে গেছে সর্বত্র। এই সর্বত্র পচন থেকে বাঁচতে হলে আপনাকে আসল জায়গায় হাত দিতে হবে, অর্থাৎ সরকারের গোড়া কাটতে হবে। সরকারের গোড়া না কাটলে আপনি এই পচন, কারণ মাথায় পচন ধরে গেছে, তো মাথায় পচন ধরলে আপনি শরীর তো আপনি বাঁচাতে পারবেন না। কাজে পচন এখন সর্বত্র, এবং একমাত্র উপায় একেবারে সার্জারি করে আবার নতুন করে বাংলাদেশ তৈরি শুরু করা, এছাড়া আর কোনো রাস্তা নাই। আমরা শেষ দিকে, আমরা অনেকক্ষণ কথা বলছি, এই শেষ দিকে আপনার পত্রিকা আরেকটি সংবাদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম জিয়াকে একরকম হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। পাশাপাশি আপনি আরেকটি সংবাদ করেছেন দুদিন আগে যে বিএনপির আগানো পিছানোর রাজনীতি। এই যে হাউস অ্যারেস্টের বিষয়টি যে বিএনপি মহাসচিব বললেন অবশেষে, কিভাবে ব্যাখ্যা করেন? এত সময় লাগলো ওনার বলতে? এটা প্রথম কথা হলো, উনি বলেছেন একরকম হাউস অ্যারেস্ট করে রেখেছে, এটা আমি বুঝি না। বেগম জিয়া আমার হিসাবে উনি হাউস অ্যারেস্টে আছেন। আর দ্বিতীয়, এই বিষয়টি বুঝতে ওনাদের এত সময় লাগলো, এতদিন তো ওনারা বলেননি যে বেগম জিয়া মানে উনি এখনো বন্দী। তো আর আগানো পিছনের রাজনীতি আমি যেটা বলেছি, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির রাজনীতি খুবই কনফিউজিং রাজনীতি। আপনি যদি গত নির্বাচন থেকে যদি দেখেন, 2018 সালের নির্বাচনে বিএনপি কি বললো? তারা নির্বাচনে গেল, আচ্ছা আমরা ছেড়েই দিলাম, নির্বাচনে গেল। যদিও আমি অনেক আগে 1 বছর আগে বলেছিলাম নির্বাচনের যে এটা একটা তামাশার নির্বাচন হবে, এই নির্বাচনে গিয়ে কোনো লাভ নেই। তো ঠিক আছে, বিএনপি তার মতো করে নির্বাচনে গেছে, আমরা বাইরে থেকে যে যা বলি সেটা বিএনপি শুনতে হবে এমন কোনো কথা নেই। তো নির্বাচনে যাওয়ার পরে দেখা গেল যে নিশিরাতের ডাকাতি হয়েছে, মানে আগের রাতে নির্বাচন শেষ হয়ে গেছে। তো নির্বাচন শেষ হওয়ার পরে বিএনপি কি বললো? যে আমরা এই সংসদে যাব না, 1 নম্বর। আর 2 নম্বর, বর্তমান সরকার এবং বর্তমান ইলেকশন কমিশনের অধীনে আমরা আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। এবং দেখা গেল প্রথম উপনির্বাচন যেটা হলো আশরাফুল ইসলাম সাহেব মারা যাওয়ার পরে, সেই নির্বাচনে বিএনপি গেল। তার কিছুদিন না যেতেই আমরা দেখলাম যে বিএনপি সংসদেও গেল,
আবার মহিলা যে একটা কোটার একটা সিট আছে ওটাও নিল, এবং পরবর্তী সময় একবার নির্বাচন করছে একবার করছে না। কদিন আগে জুলাই মাসে যখন উপনির্বাচন হলো সম্ভবত যশোরে, তখন বিএনপির মহাসচিব বললেন যে এখন দেশে করোনা চলছে, বন্যা পরিস্থিতি, এই সময় আমাদের নির্বাচনে যাওয়া ঠিক না, তো এই জন্য আমরা নির্বাচনে যাবো না, যদিও আমরা আগে গেছি। তো জুলাই মাসে আজকের পার্থক্য কত, কোনো 2 মাস হয়েছে, তাই না? এখন কি করোনা কি বাংলাদেশে নেই? বাংলাদেশে কি পরিমাণ লোক, আজকেও কতজন লোক মারা গেছে, কতজন লোক আজকে আক্রান্ত হয়েছে। এবং আমরা তো সবাই জানি যে বাংলাদেশ সরকার ইচ্ছাকৃতভাবে করোনার আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা কমিয়ে দেখায়, এবং এই কমিয়ে দেখানো আজকের থেকে না, এটা শুরু হয়েছে মার্চ মাস থেকে। কারণ সেই সময় শেখ হাসিনা মুজিব বর্ষ করা নিয়ে ব্যস্ত ছিলেন, এবং তিনি মনে করেছিলেন যদি করোনার কথা স্বীকার করেন তাহলে তার পিতার নামে উনি বর্ষ পালন করতে পারবেন না, এবং মুজিবের মূর্তি পূজা করা যাবে না বাংলাদেশে। এই কারণে তিনি তখন স্বীকার করেননি। এখনো বাংলাদেশের ফিগার স্ট্যাটিস্টিক্স কেউ বিশ্বাস করে না। তো সেই অবস্থার মধ্যে দেখলাম আমি যে বিএনপি এখন আবার নির্বাচনে যাবে। তো 2 মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি কি নর্মাল হয়ে গেছে? এবং আরো দুর্ভাগ্যজনক, আপনি দেখুন যে বিএনপি গত 2 বছরে ম্যাডাম বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে তার মুক্তির জন্য কোনো আন্দোলনই করতে পারেনি। আন্দোলনের নামে যেগুলো করেছে, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা বা প্রেস ক্লাবের ঘরের ভিতরে বক্তৃতা দেওয়া, সেগুলো আন্দোলনের নামে এক ধরনের তামাশা বলে আমি মনে করি, এগুলোকে আন্দোলন কেউ বলে না। তো সেগুলো কিছুই করতে পারেনি। তো এই অবস্থার মধ্যে এরা এখন আবার নির্বাচনে যে এই সরকারকে একরকমের বৈধতা দিয়ে চলেছে। তো সেই কারণে আমি মনে করি যে ওই যে আগানো পিছানো যেটা বলেছি আমরা, যে এক পা আগাচ্ছে একটা পিছাচ্ছে। আরো দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা কিন্তু মহাসচিবের মতামত নিতে চেয়েছিলাম, এবং আমাদের লন্ডন অফিস থেকে তাকে ফোন করা হয়েছে, তাকে মেসেজ পাঠানো হয়েছে, তিনি সেগুলোর কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি। তো এটা জি মাহমুদ ভাই, অনেকেই মনে করেন যে এই যে একটি সিদ্ধান্তহীনতার বিষয় আছে, বা সাহস করে বিএনপির বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব আছেন তারা কোনো কারণে যেন গা ঝাড়া দিয়ে উঠতে পারছেন না, তারা সাহস করে সামনে এগোতে পারছেন না। মানুষ কিন্তু খুব বিক্ষুব্ধ। একটি বিষয় কদিন আগে আমাদের এক দর্শক এই বিষয়টি আমার সঙ্গে শেয়ার করেছিলেন, জানতে চেয়েছিলেন, আমি আপনার কাছে জানতে চাই। ধরুন বিএনপি ক্ষমতায়, শেখ হাসিনা এরকম হাউস অ্যারেস্ট আছেন, তাহলে কি হবে সিনারিওটা? গুলশানের ফিরোজার সামনের সিনারিওটা কি দাঁড়াবে? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এটা কদিন আগে এই যে বাই ইলেকশনের কথা বলছিলাম, এটার নমিনেশন দিয়ে বিএনপি চেয়ারপারসনের যে অফিস গুলশানে, সেই অফিসের সামনে বিএনপির 2 প্রার্থী দলের মধ্যে মারামারি হয়েছে, এবং মারামারি হয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। তো যেখানে তারা মারামারি করছেন নমিনেশনের জন্য, দুর্ভাগ্যটা কোথায় দেখুন, সেখান থেকে বেগম খালেদা জিয়া বাড়ির যে দূরত্ব, সেটা হেঁটে গেলে খুব বেশি হলে 2 মিনিট লাগার কথা। মানে খালেদা জিয়ার বাসা এবং তার অফিস 2 মিনিট 3 মিনিটের ব্যবধানে হাঁটা পথে। আজ পর্যন্ত আপনারা কি শুনেছেন যে বিএনপির একজন কর্মী তার বাড়ির সামনে গিয়ে তাকে এই যে গৃহবন্দী করে রেখেছে অন্যায়ভাবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? এই এই দুর্ভাগ্য, এই দলটির দুর্ভাগ্য এখানে। আজকে যদি উল্টো হতো, এবং আজকে যদি ধরেন বেগম খালেদা জিয়া না থেকে গুলশানের ওই বাড়িতে শেখ হাসিনা থাকতেন, এবং শেখ হাসিনার অফিস গুলশানে অত কাছে থাকতো তার বাসার, তাহলে দেখতেন কর্মীরা সব গিয়ে ওই বাড়ি ঘেরাও করছে। তো এই ব্যর্থতা কাদের আমি জানি না, এই ব্যর্থতা কি নেতৃত্বের, নাকি এই ব্যর্থতা কর্মীদেরও? এটা নিয়ে একটু সোল সার্চিং এর ব্যাপার আছে বোধহয়। আমার মনে হয় তাদের দলের মধ্যে এ নিয়ে একটু আলোচনা করা উচিত, যে কেন আমরা নমিনেশনের জন্য এত লালায়িত হচ্ছে। এবং আমার কি মজার কাণ্ড দেখুন, এই নমিনেশন নিয়ে লাভটাই বা কি? এই নির্বাচন হবে, এই নির্বাচনে কি যিনি নমিনেশন পাবেন তিনি জিততে পারবেন? জিততে পারবেন না। কিন্তু তারপরে নমিনেশন পাওয়ার জন্য তিনি তার ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছেন। ভাই তো, কারণ আরেকজন কর্মীরই তো মাথা ফাটাচ্ছেন, তাহলে নিজের ভাইয়ের মাথা ফাটাচ্ছেন নমিনেশনের জন্য, অথচ দল বেঁধে তারা বললেন না যে ঠিক আছে আমরা নমিনেশনের জন্য না থেকে আমরা একটু দলের চেয়ারপারসন গৃহবন্দী আছেন, আমরা সবাই মিলে সেখানে একবার যাই না মিছিল করে। এই চেষ্টাটাও তো করেননি। তো এটা কি বলবো, এটাকে দুর্ভাগ্য বলা ছাড়া আর কি বলবো? আমি বাংলাদেশে থাকার সময় থেকেই দেখছি যে ধরুন মিছিল করার জন্য অনুমতি নেয়, অনুমতি না দিলে আচ্ছা ঠিক আছে মনে যেন হাফ ছেড়ে বাঁচলাম যে মিছিলটা করতে হইলো না, মহাসমাবেশের জন্য অনুমতি,
আচ্ছা না দিলে আচ্ছা ঠিক আছে বাঁচলাম যে মহাসমাবেশ করতে হবে না। এই যে অনুমতি নিয়ে রাজনীতি করার যে সংস্কৃতি, মানে বিএনপি যেভাবে মেনে নিয়েছে বা অন্যান্য দল যেভাবে মেনে নিয়েছে, আওয়ামী লীগ যেভাবে চাপিয়ে দিয়েছে, আমার মনে হয় যে সবকিছুতে এখন সবাই অনুমতির জন্য বসে থাকে। ঠিকই বলেছেন। আর এখানে দুর্ভাগ্যটা কোথায় জানেন, বিএনপির নেতাদের মুখে আমি একটা কথা প্রায়ই শুনি, তারা খুব গর্ব করে বলেন এই কথাটা, খুবই অবাক হবেন শুনলে কনক। তারা বলেন যে বিএনপি কোনো বিপ্লবী দল না, আমরা একটি গণতান্ত্রিক দল, এবং আর তার সাথে আবার একটু শব্দ, কিছু ইংরেজি শব্দ তারা ব্যবহার করেন, মডারেট লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা মডারেট লিবারেল, তো মডারেট আবার লিবারেল এই ধরনের কথা আমরা বলেন। এবং বিএনপি এই বিপ্লব করা বিএনপি হবে না। অথচ বিএনপির প্রতিষ্ঠাতা যিনি সেই শহীদ জিয়া, তিনি ক্ষমতায় এসেছিলেন কি মডারেট লিবারেল ডেমোক্রেসি দিয়ে না বিপ্লবের মাধ্যমে? 7ই নভেম্বরের যদি সিপাহী জনতার বিপ্লব না হতো তাহলে কি বাংলাদেশে আমরা জিয়াউর রহমানকে ক্ষমতায় দেখতে পেতাম? তাহলে জিয়াউর রহমান বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, এবং বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি দল তৈরি করেছেন। আজকে সেই দলের সিনিয়র লিডাররা যখন বলে যে বিএনপি কোনো বিপ্লবী দল না, এই আপোষকামিতায় আমাদের দুঃখ পাওয়া ছাড়া আর উপায়টা কি বলেন? আমরা দুঃখ পেতে পারি। এবং আমি একটু যোগ করি যে 1971 সালের 25শে মার্চেও তো জিয়াউর রহমান বিপ্লব করেছিলেন। বিপ্লব করেন নাই, তিনি বিপ্লব করেছেন কখন? যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানি আর্মির জন্য বসে আছেন, পাকিস্তানি আর্মি তার বাসায় আসবে এবং তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, তিনি হাফ ছেড়ে বাঁচবেন। আপনি যে কথাটা এখন বিএনপির নেতাদের সম্পর্কে বললেন, তো তখন শেখ মুজিবুর রকমই হাফ ছেড়ে বাঁচার জন্য তিনি বসে আছেন তার বাড়িতে, এবং তার বাড়িতে তাজউদ্দিন আহমেদ গেছেন, স্বাধীনতা ঘোষণা করতে বলেছেন, তিনি রাজি হননি। এগুলো কিন্তু আওয়ামী লীগের লোকজনের বইতেই লেখা আছে যে রাজি হননি। তো এবং সেই সময় জিয়াউর রহমান কি করছেন, চট্টগ্রামে 12টার দিকে, রাত 12টার দিকে, 25 তারিখে রাতে, তখন ক্র্যাকডাউন শুরু হয়েছে, তিনি দাঁড়িয়ে বলছেন সেনাদের, ওখানে বেঙ্গল রেজিমেন্টে যারা ছিল তাদেরকে, উই রিভল্ট এই কথাটা বলে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছেন। স্বাধীনতা সংগ্রাম বলতে আমি পলিটিক্যাল বলছি না, আমি বলছি সশস্ত্র সংগ্রাম। তাহলে সশস্ত্র সংগ্রামের সূচনা করেছেন জিয়াউর রহমান, এই ইতিহাস ভুলিয়ে দেওয়া যাবে না। এবং উই রিভল্ট, তো তিনি তো বিপ্লব করেছেন। তাহলে আপনি দেখুন, আপনি ইউ আর ভেরি রাইট, উনি 71-এ বিপ্লব করেছেন, বিপ্লব করে দেশ স্বাধীন করেছেন। উনি 75-এ বিপ্লব করেছেন, 75-এ সিপাহী জনতার বিপ্লবের নায়ক কে? জিয়াউর রহমান। এবং বিপ্লব করে কি করেছেন? তিনি বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন। দ্বিতীয়বার কেন বললাম? প্রথমবার স্বাধীন করেছিলেন তিনি পাকিস্তানের হাত থেকে, দ্বিতীয়বার স্বাধীন করেছেন ভারতীয় দালালদের হাত থেকে। কারণ 7ই নভেম্বরের আগে 3rd নভেম্বর ভারতীয় দালাল গোষ্ঠী জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে প্রতিবিপ্লব করেছিল। আপনাদের মনে হয়, আপনি তো বয়সে কম, আমরা তখন ইউনিভার্সিটিতে পড়ি, বুয়েটে পড়ি আমি তখন, তো শেরে বাংলা হলে আমি ছিলাম। আমার এখনো মনে আছে যে 3rd নভেম্বর যে কু করলেন খালেদ মোশাররফ, সেটা ভারতীয় বাহিনীর প্রতিবিপ্লব ছিল। এই প্রতিবিপ্লবের বিরুদ্ধে জনগণ এবং সেনাবাহিনী একসঙ্গে রুখে দাঁড়ালো 7ই নভেম্বর, এবং 7ই নভেম্বর বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। এবং বাংলাদেশ যে দুবার স্বাধীন হয়েছে, দুবারেরই নায়ককে? জিয়াউর রহমান। এই ইতিহাস আমরা ভুলবো কি করে? তাহলে সেই বিপ্লবী, সেই নায়কের হাতে গড়া দলের নেতারা যখন বলেন বিএনপি কোন বিপ্লবী দল না, তখন আমরা বলতে ইচ্ছে করে আপনাদের ইতিহাস নতুন করে পড়তে হবে, আপনারা ইতিহাস জানেন না, দয়া করে নিজের দলের ইতিহাসটা আবার নতুন করে পড়েন। এছাড়া আমার আর বলার কিছু নাই। জি মাহমুদ ভাই, আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি আলোচনায় আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেক বিষয় আমাদের আলোচনায় উঠে এসেছে, এবং আপনি যেভাবে বিশ্লেষণ করেন আমার মনে হয় যে সাধারণ মানুষ অনেক কিছু একটু বিস্তারিত জানতে চায়, বুঝতে চায়, তাদের এই ক্ষেত্রে সহায়ক হবে। আমরা শেষ করবো একটি সংবাদ দিয়ে। আপনার পত্রিকাতে একটি সংবাদ, আপনি বেনজির সাহেবের কথা বলছিলেন, আইজিপি বেনজির সাহেব শাপলা, আপনি শিরোনাম করেছেন শাপলা চত্বরে গণহত্যার খলনায়কের কণ্ঠে আল্লামা আহমেদ শফির প্রশস্তি। অর্থাৎ এই আল্লামা শফিকে তিনি মহান বানিয়েছেন এই বেনজির সাহেব। তো ওনার কি কোনো পরিবর্তন হচ্ছে মনে করেন, যে আল্লামা শফির মৃত্যুতে কোনো অনুশোচনা থেকে বা কোনো মানে বেদনা থেকে তিনি করছেন নাকি, এটাও আপনি কি মনে করেন? অনুশোচনা থেকে করলে তো আমি খুব আনন্দিত হব, কারণ আল্লাহ বলেছেন মানুষ যে কোনো সময় হেদায়েত হতে পারে। তো বেনজির সাহেব যদি হেদায়েত হন, আমি অত্যন্ত আনন্দিত হব একজন মুসলমান হিসেবে।
কিন্তু আমার মনে হয় ব্যাপারটা পুরোপুরি রাজনৈতিক, কারণ এই বেনজির সাহেবরা এবং বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আল্লামা শফি সাহেবকে 2013 সালের হত্যাকাণ্ডের পর থেকে ব্যবহার করেছে, এবং একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম তার পুত্রের মাধ্যমে বিভিন্নভাবে তাকে ব্যবহার করেছেন। তো আল্লামা শফি মারা যাওয়াতে তাদের সেই ব্যবহার করবার সেই অস্ত্রটা হাতছাড়া হয়ে গেছে। তো সেখান থেকে তিনি মনোবেদনার থেকে হয়তো আল্লামা শফি সম্পর্কে তিনি ভালো ভালো কথা বলছেন। তাহলে আমার প্রশ্ন হলো, তিনি কি বলছেন আল্লামা শফি সম্পর্কে যে তিনি ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, এই ধরনের কথাবার্তা বলেছেন বেনজির সাহেব। তাহলে আমার একটা প্রশ্ন আছে, আপনি কি জানেন পুলিশ এখন একটা ক্যাম্পেইন করে, ক্যাম্পেইনটা হচ্ছে জঙ্গি চেনার উপায়, এবং জঙ্গি চেনার উপায় যে ক্যাম্পেইনটা পুলিশ করে সেখানে একটা আমি আপনাদেরকে শুধু বলি, অনেকগুলো চিহ্ন আছে, তার মধ্যে একটা চিহ্ন হচ্ছে যদি কোনো পরিবারের কর্তা, যেমন আপনি এক পরিবারের কর্তা, আপনার স্ত্রীকে কিংবা আপনার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলেন, তাহলে সেটা জঙ্গির চিহ্ন। এটা হচ্ছে পুলিশের, বাংলাদেশ পুলিশের ব্যাখ্যা যে জঙ্গি সেই যে নিজের পরিবারে কাউকে নামাজ পড়তে বলবে কিংবা নিজের পরিবারে অশ্লীলতা দূর করতে বলবে, তারা হলো জঙ্গি। তো আমাদের আল্লামা শফি সাহেব তো সারা জীবন মানুষকে নামাজ পড়তে বলেছেন, তাই না? তাহলে তো পুলিশের ব্যাখ্যা অনুযায়ী তার জঙ্গি হয়ে যাওয়ার কথা। তো এখন এই হচ্ছে পুলিশের স্ববিরোধিতা এই বেনজির মতো লোকজনের। আর একটি কথা মনে রাখা দরকার, যে এই বেনজিরকে কেন আমরা বলেছি খলনায়ক, এটা একটু বুঝতে হবে আপনাদেরকে। আমরা যদি ফিরে যাই 2013 সালের সেই কালো রাতে, তাহলে সেখানে নেতৃত্ব দিয়েছিলেন 3 জন সেই হত্যাকাণ্ডে, আলেমদের যে হত্যা করা হয়েছিল। তার মধ্যে একজন বেনজির, যিনি এখন আইজি, তিনি তখন কি ছিলেন? ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন তিনি, এবং তিনি সংবাদ সম্মেলন করেছিলেন পরের দিন। স্মৃতি ভুলে গেলে হবে না, বারে বারে মনে করতে হবে আমাদের। 2 নম্বর, কর্নেল জিয়া নামে এক ব্যক্তি ছিলেন, র্যাবের অপারেশনাল চিফ ছিলেন, তিনি এখন মেজর জেনারেল। তিনি কি দায়িত্বে আছেন আমি জানি না, তবে তিনি মেজর জেনারেল এটা আমি শুনেছি, তিনি কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। আর 3 নম্বর হচ্ছে, তিনি তখন র্যাবের থেকে এই হত্যা করার জন্য যে বাহিনী করা হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আর 3 নম্বর ব্যক্তি ছিলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ। জেনারেল আজিজ তখন কি ছিলেন? বিজিবি প্রধান ছিলেন, এবং বিজিবিও সেদিন অংশ নিয়েছিল এই আলেমদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে। 3টে গ্রুপ এসেছিল তাদেরকে মারার জন্য। কারা? বিজিবির ব্যাটালিয়ন এসেছিল, র্যাবের লোকজন এসেছিল, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এসেছিল। এবং এর সাথে লোকে বলেন, এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, যে ছাত্রলীগ এবং যুবলীগের হত্যাকারীরা এসেছিল পুলিশের পোশাক পরে, তারাও তাদের সঙ্গে ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। তো তাহলে যে হত্যাকাণ্ড, এবং পরের দিন যখন সংবাদ সম্মেলন করেন এই 3 জন মিলে, জিয়া, বেনজির, আজিজ, 3 জন মিলে যখন সংবাদ সম্মেলন করেন, তখন তারা অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলেছিলেন আলেমদের সম্পর্কে এবং আল্লামা শফি সম্পর্কে। তো আজকে আল্লামা শফি তার কাছে ভালো হয়ে গেছেন, আল্লামা শফিকে আল্লাহ বেহেশত নসিব করুক, আমরা তো তার জন্য দোয়া করি। কারণ আল্লামা শফি অবশ্যই তিনি হেফাজতের ওই আন্দোলনে সঠিক নেতৃত্ব দিয়েছিলেন কালো রাত্রির আগ পর্যন্ত, এটা মনে রাখতে হবে, এবং এর জন্য ওনাকে শ্রদ্ধা জানাতে হবে। এবং যে হত্যাকারী, তিনি আজকে ভালো কথা বলছেন, তো সেই ভালো কথা আমার কাছে মনে হয় আমার কাছে এটা মুনাফিকের লক্ষণ। আমার কাছে মনে হয়, আমার ভুল হতে পারে, ভুল হলে আমি খুশি হব। আর আপনি যেটা বলছেন, যদি হেদায়েত হয়ে থাকে তাহলে তো এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। কিন্তু আমি এখনো তার কর্মকাণ্ডে বিশ্বাস করি তিনি হেদায়েত হননি, তিনি মুনাফিকের দল। জি মাহমুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রসঙ্গক্রমে একটু বলি যে গত পরশুদিন বাংলাদেশের একজন আমাকে ফোন দিয়েছিলেন, উদ্দীপনা এক ভদ্রলোক। তিনি আমাকে একটু সতর্ক করতে চেয়েছেন, হুমকি দেওয়ার চেষ্টা করেছেন নানা বিষয় নিয়ে। তো আমি তাকে বলেছি যে আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এখন আমার ইউটিউব চ্যানেল, আমাদের আরেক বন্ধু ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল, এবং আমার দেশ হচ্ছে বাংলা উইকিলিক্স এর এপিসেন্টার। তো আমাদের কাছে এমন সব তথ্য আছে, খুব বেশি যদি বাড়াবাড়ি করেন সকালবেলা ঘুম ভাঙবে বইয়ের জুতার বাড়িতে বা সন্তানদের লাঠির আঘাতে, যে তোমরা এই করো। সো অনেক তথ্য আছে, বি কেয়ারফুল, কেউ থ্রেট দিতে আসবেন না, থ্রেট দিতে আসলেই সব উন্মোচিত হয়ে যাবে। তোমাকে ভালো থাকুন, আমরা আশা করি সহসাই আবারও আপনাকে পাবো, আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, মাহমুদ ভাইয়ের যে আমার দেশ, তার সম্পাদনায় যে নতুন ভাবে যে আমার দেশটি
আমার দেশ ইউকে থেকে বেরোচ্ছে একটি অনলাইন পত্রিকা। সেই অনলাইন পত্রিকার লিঙ্ক আমরা কমেন্টে দিয়ে দিয়েছি এবং আপনার ডেসক্রিপশনেও আমি এটা দিয়ে দিব, আপনারা সহজেই এই পত্রিকাটি দেখতে পাবেন। মাহমুদ ভাই, আবারও ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমাদের গণমানুষের কণ্ঠস্বর যেন অব্যাহত থাকে। জি, ইনশাআল্লাহ মাহমুদ ভাই, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কাজ করতে, এবং তার জন্য এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা আমাদের সঙ্গে থাকবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে লাইক এবং ফলো দিয়ে আমাদের